ডিয়ার স্টুডেন্টস, আমরা জটিল যৌগের গঠন নিয়েই মূলত আলোচনা করব। এর আগে পর্যন্ত অবস্থান্তর মৌলের যে বিভিন্ন ধর্ম আছে তার মধ্যে রঙিন যৌগ গঠন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জটিল যৌগ গঠন। জটিল যৌগ কীভাবে গঠিত হয় এবং সেটার আকৃতি কেমন হয় কিংবা তাদের সংকরণ কীভাবে হয় সেই জিনিসগুলো, টোটাল জিনিসগুলো দেখাবো। তো সেটা দেখানোর আগে আরেকটা কথা বলে রাখি যে আমাদের রঙিন যৌগ যে জায়গায় হয়তো অবস্থান্তর মৌলগুলাই দেখায়, কিন্তু জটিল যৌগ অবস্থান্তর মৌল ছাড়াও কিন্তু হতে পারে। যেমন আমি কয়েকটা উদাহরণ যদি লিখি এই ক্ষেত্রে, যেমন ধরো আমার CuNH3 2+, এই আয়নটা এটা একটা জটিল আয়ন এবং এই জটিল আয়নের আকৃতি কেমন হবে, সংকরণ কেমন হবে সেই জিনিসগুলো দেখব। এইখানে কপার 2+, অর্থাৎ কপার যে আয়নটা সেটা কিন্তু আমরা জানি যে কপার একটা অবস্থান্তর মৌল, সেই হিসেবে অবস্থান্তর মৌলের জটিল যৌগ গঠন সেটা আমরা দেখাবো। কিন্তু এটার সাথে সাথে আমাদের ZnNH3 2+, এটাও কিন্তু একটা জটিল যৌগ এবং এই জটিল যৌগে যদিও হয়তো জিঙ্ক, আমরা জানি জিঙ্ক কোনো অবস্থান্তর মৌল নয়, মানে সেক্ষেত্রে জিঙ্কও কিন্তু জটিল যৌগ গঠন করে, কিন্তু সেটার আকৃতি কেমন হবে কিংবা সংকরণ কেমন হবে সেই টোটাল জিনিসগুলো আমরা দেখব। এর বাইরে আমরা আরও যে দুই একটা যৌগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা যৌগ আছে FeCN6 4- ফেরোসায়ানাইড আয়ন বা হেক্সাসায়ানোফেরেট আয়ন। তাহলে এই যৌগ, এই আয়নটাও তাও একটা জটিল আয়ন। আমরা জটিল আয়নের সংজ্ঞা কিংবা টোটাল জিনিসটা যদি বুঝে বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা জিনিসটা বুঝবা। যেমন ধরো আমাদের আরেকটা যৌগ আছে নিকেল টেট্রাকার্বনিল NiCO4, নিকেল টেট্রাকার্বনিল, এটাও কিন্তু একটা জটিল যৌগ। এখানে কোনোটা জটিল যৌগ, কোনোটা আবার জটিল আয়ন। তো জটিল যৌগ বা আয়ন যাই হোক না কেন, সেটার কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কিভাবে করতে হয় সেই জিনিসগুলো যদি ডিটেলস বলি তাহলে তোমরা অন্তত পরীক্ষার খাতায় কীভাবে আসবে সেই জিনিসগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে। দেখো আমার এইখানে প্রথম বিশেষ করে এই প্রশ্নটা প্রায় আসে যে টেট্রামিন কপার 2 আয়ন এবং টেট্রামিন জিঙ্ক আয়ন, এই দুইটার দেখতে একই ধরনের মনে হলেও তাদের আকৃতি বা সংকরণ সেটা কিন্তু একই না। এবং সেটা সংকরণ কীরকম হয় সেটা যদি আমি প্রথমে দেখাই, অর্থাৎ আমাদের জটিল যৌগের প্রথমে দেখো জটিল যৌগের কোন কোন জিনিসগুলা অপরিহার্য থাকবেই। সেটা হচ্ছে এখানে একটা অবস্থান্তর মৌল অথবা ডি ব্লক মৌল, অবস্থান্তর অথবা ডি ব্লক, তারপর হচ্ছে লিগ্যান্ড। এখন লিগ্যান্ড কাকে বলে? লিগ্যান্ড হচ্ছে যেসব যৌগ বা আয়ন কমপক্ষে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করার মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। তাহলে এখানে দেখো, এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড, এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড, এখানে সায়ানাইড লিগ্যান্ড, আর এখানে কার্বনিলমূলক যেটা আছে এটার নাম হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল। তাহলে এই যৌগে কার্বনিল মূলকটা হচ্ছে লিগ্যান্ড, অর্থাৎ যারা কমপক্ষে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করার মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে সেই হিসেবে আমি যে প্রথম যৌগ যেটা আছে এটা অ্যাকচুয়ালি যৌগ না, এটা একটা আয়ন। তাহলে সেটা হচ্ছে টেট্রাএমিন কপার 2 আয়ন। তাহলে সেই টেট্রাএমিন কপার 2 আয়নে প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে কপারের যে অবস্থান, কপারটা কিন্তু অ্যাকচুয়ালি কপার 2+ আকারে আছে, কপার 2+। কারণ আমরা যদি এখানে যে আণুসংখ্যা বের করি, অ্যামোনিয়ার যে আণুসংখ্যা 0, তাহলে x × 0 × 4 = 2+। তাহলে 0 × 4, কারণ অ্যামোনিয়া একটা যেহেতু নিরপেক্ষ যৌগ সুতরাং তার যে আণুসংখ্যা হবে 0।
তাহলে এক্স অর্থাৎ কপার 2+ যে আয়ন সংখ্যা অর্থাৎ এখানে কপারটা কপার 2+ হিসেবে আছে, তাহলে সেই ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d9। এটা হবে তার ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ কপার 2+এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের 3d9। এখন এই 3d9 যেটা আছে সেটার সর্বশেষ যে ডি অরবিটালের 9টা ইলেকট্রন আছে সেটা দিয়েই কিন্তু আমরা তার সংকরণ যৌগের আকৃতি বা জটিল আয়নের আকৃতি কীরকম হয় সে জিনিসগুলোই আমরা দেখাবো। তাহলে দেখো কপার 2+এ আমরা যদি 3d9টা হিসাব করি, অর্থাৎ ডি অরবিটালে আমরা জানি যে ডিতে 5টা অরবিটাল আছে, dxy dyz dzx dx2y2 এবং dz2। তাহলে এই ক্ষেত্রে যে 9টা ইলেকট্রন সেই 9টা ইলেকট্রন কিন্তু এইভাবেই আছে যে প্রথমে আমরা একটা একটা করে ইলেকট্রন যদি দিই হুন্ডের নীতি অনুসারে, তাহলে 5টা ইলেকট্রন 5টা অরবিটালে আছে। কিন্তু 9টা ইলেকট্রন সেট করতে হলে আমাকে এখানে 2টা, এখানে 2টা, 2টা এবং 2টা, এই যে 3Dতে মোট 4টা অরবিটালে মানে 1 জোড়া করে ইলেকট্রন এবং বাকি একটা অরবিটালে লাস্টে একটা ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেট্রামিন কপার 2+ আয়নে যেহেতু লিগ্যান্ড আছে 4টা, অর্থাৎ 4টা অ্যামোনিয়া 1 জোড়া ইলেকট্রন এই যে কপার 2+কে দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে। তার মানে অ্যামোনিয়ার 1 জোড়া ইলেকট্রন যদি কপার 2+কে দিতে হয় মোট 4 জোড়া ইলেকট্রন, তার মানে 4টা ফাঁকা অরবিটাল থাকতে হবে, যেই ফাঁকা অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমার কপার 2+এ এমন কোনো ফাঁকা অরবিটাল নাই যেখানে ওই অ্যামোনিয়া অর্থাৎ লিগ্যান্ড 1 জোড়া করে মোট 4 জোড়া ইলেকট্রন প্রোভাইড করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে 3d অরবিটালের ইমিডিয়েট পরেই যেটা আছে সেটা হচ্ছে 4s অরবিটাল, এবং 4s অরবিটালের পরেই আমাদের এই হিডেন অবস্থায় 4p অরবিটাল আছে। এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। তাহলে স্বাভাবিকভাবে আমরা যে জিনিসটা দেখব যে একটা s এবং 3টা p অরবিটাল যেহেতু আছে, তাহলে আমাদের মোট 4টা অরবিটাল লাগবে। কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাপার সেটা হচ্ছে যখনই কপার 2+এর যে ইলেকট্রন বিন্যাস সেটা যেভাবে আছে, সেক্ষেত্রে কপার 2+এর ডি অর্থাৎ অরবিটালগুলোর সাথে যখন লিগ্যান্ডের অরবিটাল কাছাকাছি আসবে তখন লিগ্যান্ডের ইলেকট্রনগুলা ওই কপার 2+এর ইলেকট্রনগুলোর সাথে পরস্পর বিকর্ষণে লিপ্ত হবে। তো বিকর্ষণ হলে সেখানে যেগুলো জোড়বদ্ধ অবস্থায় আছে তাদের কোনো নড়চড় হবে না, অর্থাৎ জোড়বদ্ধ অবস্থায় ইলেকট্রনগুলো জোড়বদ্ধ অবস্থায় থাকবে। কিন্তু যেই ইলেকট্রনটা বিজোড় অবস্থায় আছে অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এগুলোর সাথে বিকর্ষণ হয়ে সেখান থেকে চলে গিয়ে ম্যাক্সিমাম দূরত্বে যাবে। কিন্তু কতটুকু দূরত্বে গিয়ে অবস্থান করবে সেটা হচ্ছে এই অরবিটালটা যদি ফাঁকা হয়, তাহলে এখান থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে একটা অরবিটাল ফাঁকা হইল, এর পরবর্তীতে এই অরবিটালটা এবং এখান থেকে 2টা অরবিটাল নেবে, কারণ আমাদের এই লিগ্যান্ডের 4 জোড়া ইলেকট্রনকে অকুপাই করার জন্য, ধারণ করার জন্য আমার এখানে 4টা অরবিটালকে খালি করতে হবে। তাহলে 4টা অরবিটালের মধ্যে প্রথম অরবিটালটা যদি এখানে খালি হয়, একটা ডি একটা এস এবং এইখান থেকে 2টা পি যদি নেই, তাহলে সেক্ষেত্রে তার ইলেকট্রনটা চলে যাবে আমার, অর্থাৎ আমরা পরবর্তী ইলেকট্রন বিন্যাসটা এইভাবে করতে পারি যে এইখানে প্রতিটাতে 2টা করে ইলেকট্রন আছে, 2টা করে ইলেকট্রন আমি দিলাম, 2টা করে ইলেকট্রন, এরপরে এস অরবিটালটা ফাঁকা, 2টা পি অরবিটাল এটা আছে, কিন্তু এইখানে পি অরবিটালটা অর্থাৎ এই ইলেকট্রনটা গিয়ে এইখানে জায়গা করে নেবে, তখন একটা ডি একটা এস এবং 2টা পি অরবিটাল ফাঁকা হইল। তাহলে একটা ডি একটা এস এবং 2টা পি অরবিটাল মিলে তখন যেই সংকর অরবিটাল তৈরি করবে সেই সংকর অরবিটালটা হচ্ছে, অর্থাৎ একটা ডি একটা এস 2টা পি মিলে DsP2, অর্থাৎ আমি এইটার প্রত্যেকটার নাম লিখতে পারবো DsP2, এটাও DsP2,
এইটাও DsP2 এবং এইটাও DsP2, অর্থাৎ 4টা DsP2 হলো, যেটাতে প্রতিটাতে এক জোড়া করে ইলেকট্রন অ্যামোনিয়া দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে। অর্থাৎ আমি এগুলাতে যদি এক জোড়া করে ইলেকট্রন দেই তাহলে দেখো, এবং সেক্ষেত্রে অর্থাৎ অ্যামোনিয়া, প্রতিটা অ্যামোনিয়া 4 জোড়া ইলেকট্রন দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে। কিন্তু যখন DsP2 সংকরণ তৈরি হবে তখন কিন্তু সেটার আকৃতি হবে সমতলীয় বর্গাকার। অর্থাৎ আমি সমতলীয় বর্গাকার এইভাবে লিখতে পারি যে এখানে 4টা, এই মাঝখানের যে অংশটা, মাঝখানের অংশটা হচ্ছে Cu2+, এবং তার চারদিকে 4টা অ্যামোনিয়া এক জোড়া করে ইলেকট্রন দিবে, এবং এক জোড়া করে ইলেকট্রন দিলে সেখানে এই যে কপার 2+-এর দিকে এটা নির্দেশ করা থাকবে NH3 এক জোড়া করে ইলেকট্রন, এখান থেকে এক জোড়া করে ইলেকট্রন এভাবে দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হবে, 4টা সন্নিবেশ বন্ধন। এবং টেট্রামিন কপার 2+, এই আয়নের আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার, এবং এটার যে সংকরণ সেটা হচ্ছে DsP2 সংকরণ। তাহলে এইভাবেই আমরা টেট্রামিন কপার আয়নের ক্ষেত্রে, অর্থাৎ কপার 2+টা কীভাবে ইলেকট্রন মানে বিন্যাস করে সেই জিনিসটা আমরা এইভাবে জানলাম। তাহলে টেট্রামিন কপার আয়নের আকৃতি সমতলীয় বর্গাকার এবং সেটার সংকরণ প্রক্রিয়া হচ্ছে DsP2। এবার দেখো, আমাদের একইভাবে টেট্রামিন জিঙ্ক আয়নের যদি আমি ইলেকট্রন বিন্যাস করে সেটার সংকরণ কোন প্রক্রিয়া হয় সেটা যদি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, আমি যদি এইখানেই টেট্রামিন জিঙ্ক আয়নের ক্ষেত্রে দেখাই, অর্থাৎ ZnNH3 2+, তাহলে সেক্ষেত্রে জিঙ্কের জারণ সংখ্যা আমরা জানি যে জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 34s2 3d10। যখন জিঙ্ক 2+ হবে, অর্থাৎ জিঙ্ক 2+ হলে তার ইলেকট্রন বিন্যাস হবে লাস্টে 3d10, এবং 3d10 হলে তখন কিন্তু আমরা এখানে 3dতে মোট 5 × 10টা ইলেকট্রন পুরোপুরি ফিল আপ, তখন কিন্তু আর কোনো ইলেকট্রন জিঙ্কের ডি অরবিটাল ছেড়ে অন্য কোথাও যাবে না। কিন্তু আমার যেহেতু যৌগটা অর্থাৎ জটিল আয়নটা টেট্রা অ্যামিন জিঙ্ক আয়ন, অর্থাৎ 4টা অ্যামিনকে বা অ্যামোনিয়া 4 জোড়া ইলেকট্রন জিঙ্কের ডি অরবিটাল যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা থাকলো, কিন্তু ফাঁকা যেহেতু নাই তাহলে ডি অরবিটাল টোটালি ব্যবহার হবে না, কিন্তু 4টা অরবিটালকে খালি করে তারপর সংকরণ অরবিটাল তৈরি করবে। তাহলে সেক্ষেত্রে একটা S এবং 3টা p অরবিটাল আছে, তাহলে একটা S এবং 3টা p অরবিটাল মিলে তার যে সংকরণটা হবে সেটা হচ্ছে sp3। অর্থাৎ তখন আমাদের এইখানে সবগুলোতে হবে, এইখানে একটা S এবং 3টা p মিলে যে sp3 অরবিটাল হবে, তখন কিন্তু আমরা প্রতিটা এই যে এইখানে এইটা হচ্ছে sp3, এইটাও sp3, এইটাও sp3 এবং এইটাও sp3, তাহলে 4টা sp3 অরবিটাল গঠন করলো। এবং sp3 অরবিটাল গঠিত হইলেই আমরা তখন খুব ভালো করে জানি যে sp3 অরবিটালে, সংকর অরবিটালে যে আকৃতি হয় সেটা হচ্ছে চতুস্তলকীয়। তখন আমাদের 4টা চতুস্তলকীয়র এই যে এই পজিশন 4টা নিব, এবং এই পজিশান থেকে আমরা যদি এইখানে মাঝখানের অংশটা Zn2+, তখন এই 4টা অংশ থেকে অ্যামোনিয়া এক জোড়া করে ইলেকট্রন এখানে চতুস্তলকের 4টা কর্নারে অবস্থান করবে, এবং চতুস্তলকের 4টা কর্নারে অবস্থান করলে তখন জিঙ্ক 2+কে এক জোড়া করে ইলেকট্রন প্রোভাইড করবে, এক জোড়া করে ইলেকট্রন, এবং সেই যৌগের যে আকৃতি বা আয়নের যে আকৃতি সেটা হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। তাহলে দেখো, একই ZnNH3 2+ আর CuNH3 2+, দুইটাই কিন্তু অ্যামোনিয়া 4টা, কিন্তু কপার 2+ এবং জিঙ্ক 2+ একই ধরনের সংকর অরবিটাল তৈরি করে না। যেটা জিঙ্ক এর ক্ষেত্রে সেটা আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, অন্যদিকে কপার 2+-এর ক্ষেত্রে সেটা আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার। এবং সমতলীয় বর্গাকার যখন হবে তখন তার বন্ধন কোণের মান হবে 90 ডিগ্রি, বরাবর সবগুলো 90 ডিগ্রি, কিন্তু আমাদের
টেট্রামিন জিঙ্কের ক্ষেত্রে সেটার আকৃতি হচ্ছে চতুস্তলকীয় এবং সেক্ষেত্রে বন্ধন কোণের মান হবে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট, যেটার আকৃতি হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। তাহলে আমাদের দুইটা জটিল আয়নের গঠন দেখলাম। এবার আমাদের বাকি যে দুইটা আছে এখানে, সেই দুইটাও যদি খুব দ্রুত আমি দেখাই। তার মধ্যে একটা ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড, বা আমাদের সেখানে যে জটিল আয়নটা সেটা হচ্ছে ফেরোসায়ানাইড আয়ন। ফেরোসায়ানাইড আয়নের আমাদের ইয়েটা হবে এরকম FeCN6 এবং সেটা হচ্ছে 4-। তাইলে দেখো এই জটিল আয়নটা, এটার আমরা জটিল আয়নটা দুইভাবে নামকরণ করতে পারি। একটা হচ্ছে ফেরোসায়ানাইড আয়ন অথবা হেক্সাসায়ানোফেরেট আয়ন, যেটাই বলি না কেন সেখানে আমাদের আয়রনের যে জারণ সংখ্যা সেটা হচ্ছে x-6 = -4, সুতরাং x = হচ্ছে +2, কারণ সায়ানাইডের জারণ সংখ্যা -1, সুতরাং আমার এইখানে আয়রনের যে জারণ সংখ্যা অর্থাৎ Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হবে আমাদের অ্যাকচুয়ালি 3d6, কারণ 4s2 3d6 থাকে। Fe2+ করার জন্য 4s2 থেকে দুইটা ইলেকট্রন চলে যায়, তাহলে 3d6। এবার দেখো স্বাভাবিকভাবে আমরা যখন 3d6 নিয়ে আসব, অর্থাৎ ডি অরবিটালে আমাদের মোট 5টা অরবিটাল, 3 4 5, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমরা ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে একটা একটা করে 5টা অরবিটালে যাবে, ষষ্ঠ ইলেকট্রনটা এখানে জোড়বদ্ধ অবস্থায় থাকবে। এইবার আবারও আগের মতোই আমাদের সায়ানাইডের 6টা লিগ্যান্ড, 6টা সায়ানাইড 6 জোড়া ইলেকট্রন Fe2+কে দান করবে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে একটাতে 2টা ইলেকট্রন আর বাকি 4টাতে একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে। কিন্তু যখন এই লিগ্যান্ডের অরবিটালের সংস্পর্শে তোমার আয়রন 2+ আসবে, তখন সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা, অর্থাৎ এটা হবে কি জোড়বদ্ধ যেগুলো আছে সেগুলো জোড়বদ্ধ অবস্থায় থাকবে, কিন্তু বিজোড় যে ইলেকট্রনগুলো আছে সেগুলো যথাসম্ভব জোড়বদ্ধ হয়ে আমার এখানে 2টা তো আছে, বাকি 4টা ইলেকট্রন এখানে 2টা অরবিটালের মধ্যে চলে আসবে। তাহলে 2টা অরবিটালের মধ্যে যদি চলে আসে তখন কিন্তু এখানে মোট 6টা ইলেকট্রনকে ধারণ করার জন্য আমার 3টা অরবিটাল কাজে লাগছে, সুতরাং 2টা অরবিটাল এখানে ফাঁকা আছে। কিন্তু আমাদের যেহেতু সায়ানাইডের 6টা সায়ানাইডকে জায়গা দিতে হবে, সেজন্য 6টা ফাঁকা অরবিটাল লাগবে। তার মধ্যে অলরেডি 2টা আছে এবং সেই 2টা হচ্ছে D2। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 4s অরবিটাল এবং এখান থেকে 3টা p অরবিটাল পাবো, তাহলে p4p এবং D2sp3, 2টা D একটা s এবং 3টা p মিলে আমাদের যে হাইব্রিড অরবিটাল গঠন করবে সেই হাইব্রিড অরবিটালটা তখন আমরা 1 2 3 4 5 6, তাহলে 6টা অরবিটালকে আমরা 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6টা অরবিটাল লাগবে এখানে, যেখানে D2sp3 1 2 3 4 5 6 এবং প্রত্যেকটার নাম হবে D2sp3। তো D2sp3-র যে 6টা আছে সেগুলোতে সায়ানাইডের 6টা সায়ানাইড যদি ইলেকট্রন ডোনেট করে, তাহলে আমরা প্রথমে হয়তো সংকর অরবিটালগুলোকে এক লাইনে যে কিভাবে সিরিয়ালি 2টা D একটা S এবং 3টা P মিলে 6টা হাইব্রিড অরবিটাল গঠন করছে, সেটা যখনই 6টা হাইব্রিড অরবিটাল গঠন করে তখন তাদের যে আকৃতি হয় সেটা হচ্ছে, আমরা যদি এইভাবে লিখি তাহলে এরকম হয় যে এখানে মাঝখানে এটা, উপরে একটা নিচে একটা, এরকম। অর্থাৎ এখানে এইটা Fe2+ আর 6 দিকে 6টা সায়ানাইড, তো 6 দিকে 6টা সায়ানাইড যদি হয় তখন তাদের যে আকৃতি হয় এই যে এখান থেকে, সেটার আকৃতি হবে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, এবং অষ্টতলকীয় বা অক্টাহেড্রালে প্রত্যেকটা কোণের মান কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ এখানেও Fe2+-এর 6 দিকে এখানে 4টা কর্নার তো আছে, 4টা সায়ানাইড আর উপরে একটা নিচে একটা, তাহলে এটা 3 ডাইমেনশনাল ফিগার। এটার আকৃতি যেটা হয় সেটা হচ্ছে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, এবং বন্ধন কোণের মান হচ্ছে সব 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের, অর্থাৎ আমাদের যে জটিল যৌগটা আছে
হেক্সাসায়ানোফেরেট আয়ন অথবা ফেরোসায়ানাইড আয়ন, এই দুটারই আকৃতি হচ্ছে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, এবং সংকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে D2sp3। মতান্তরে আমাদের যদি সালফার হেক্সাফ্লোরাইড হয়, সালফার হেক্সাফ্লোরাইডেও 6টা ফ্লোরাইড আছে, এবং সেক্ষেত্রে কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে সালফার sp3d2 সংকরায়ন তৈরি করে। তো sp3d2 যেরকম আকৃতি হবে D2sp3ও সেম আকৃতির হবে। সুতরাং সেক্ষেত্রে এখন যেহেতু আমাদের জটিল যৌগের বা জটিল আয়নের গঠন দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে SF6 বা সালফার হেক্সাফ্লোরাইডটা না নিয়ে এসে আমরা ফেরোসায়ানাইড আয়নটাই দেখাইলাম। আমাদের জটিল যৌগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের নিকেল টেট্রাকার্বনিল যেটা আছে সেটা বলেই আমরা শেষ করব। অর্থাৎ নিকেল টেট্রাকার্বনিলের আকৃতি কেমন হবে কিংবা সংকরণ কেমন হবে সেই জিনিসটা লিখলে আমাদের মোটামুটি জটিল যৌগের গঠন এবং জটিল যৌগের আকৃতি এটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপশনটা চলে আসবে। দেখো, নিকেল টেট্রাকার্বনিল CO, এখানে দেখো এখানে কিন্তু CO যেটা, সেটা যদি আমি কার্বন মনোক্সাইড এভাবে ধরি, যেটার একটা নিরপেক্ষ যৌগ অ্যামোনিয়ার মতো লিগ্যান্ড, সেটা 4টা লিগ্যান্ড আছে, কিন্তু নিকেলের এখানে জারণ সংখ্যা কিন্তু 0, এবং নিকেলের জারণ সংখ্যা 0 মানেই হচ্ছে নিকেলের নর্মালি আমরা জানি যে ফেরাম কোবাল্ট নিকেল, অর্থাৎ নিকেল হচ্ছে 28, তাহলে 28 হলে সেটার ইলেকট্রন বিন্যাসটা 4s2 3d8 এই আকারের। তো আমি যদি এটাকে সিরিয়াল অনুযায়ী অর্থাৎ শক্তিস্তর অনুযায়ী সাজিয়ে লিখি তাহলে 3d8 4s2, তার মানে নিকেল যেহেতু কোনো আয়ন গঠন করে না, তার মানে 4s2 এর 2টা ইলেকট্রন থাকবে, আর 3d8 এর 8টা ইলেকট্রন থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব যে ডি অরবিটালের যেহেতু 5টা অরবিটাল, এই 5টা অরবিটালে যে 8টা ইলেকট্রন এবং 4s এ 2টা ইলেকট্রন, তাহলে এখানে প্রথমে সিরিয়ালি 1 2 3 4 5 6 7 8 এবং এখানে 2টা ইলেকট্রন, 3d8 4s2 ইলেকট্রন বিন্যাসটা নর্মালি থাকবে, কারণ নিকেল টেট্রাকার্বনিলে নিকেলের কোনো জারণ সংখ্যা তৈরি হয় নাই। নিকেল ইটসেলফ একটা অ্যাটম হিসেবে তার ইলেকট্রন বিন্যাস শো করবে। এবার দেখো, আবারও আগের মতো আমরা নিকেল যখনই এই যে কার্বনিল যে মূলকটা আছে সেটার অর্থাৎ লিগ্যান্ডের সংস্পর্শে আসবে, তখন তার ইলেকট্রনগুলো যেগুলো জোড়বদ্ধ অবস্থায় আছে সেগুলো জোড়বদ্ধ অবস্থায় থাকে, কিন্তু বিজোড় ইলেকট্রনগুলো যথাসম্ভব জোড়বদ্ধ হবে। অর্থাৎ তখন তার যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হবে, অর্থাৎ 5টা অরবিটালে আমার 2টা 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 এবং এখানেও 2টা আছে, তখন দেখো আমার এইখানে যে একটা এখানে একটা আছে, তারা মিলে এখানে এসে জোড়বদ্ধ হবে। তো জোড়বদ্ধ হলে এই অরবিটালটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন 4s2তে থাকা যে 2টা অরবিটাল আছে 2টা ইলেকট্রন আছে সেগুলো এসে এখানে ফিল আপ করবে, অর্থাৎ সিরিয়ালটা মেনটেন করবে এখানে, যে তারা সম্ভবপর যতটুকু ইলেকট্রন আছে সেগুলো একদিকে চলে এসে সবগুলো 5টা ডি অরবিটাল ফিল আপ করে তখন s অরবিটালটা ফাঁকা হবে। এবং আমরা যেহেতু দেখি এখানে নিকেল টেট্রাকার্বনিল অর্থাৎ 4টা কার্বনিল এখানে 4 জোড়া ইলেকট্রন অকুপাই করবে, দান করবে, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের এর পরে যেটা আছে একটা s এবং 3টা p, তাহলে একটা s এবং 3টা p ব্যবহার করে আমরা জানি যে এটা হচ্ছে 4s এবং 4p, তাহলে একটা s এবং 3টা p অরবিটাল ব্যবহার করে আমরা ভালো করে জানি সেটা sp3 গঠন করবে। এবং sp3 যদি গঠিত হয় তাহলে সেক্ষেত্রে আমার আবারও আগের মতো যে আমরা চতুস্তলকের 4টা কর্নারে 4টা দিলাম, এবং এই ক্ষেত্রেও আমার এখানে নিকেল তার চারদিকে এখানে একটা এবং এখানে একটা, 4 দিক থেকে 4 জোড়া কার্বনিল যেটা আছে CO এই CO ব্লকটা দিবে, এবং নিকেল টেট্রাকার্বনিলের যে আকৃতি হবে সেটাও কিন্তু চতুস্তলকীয়, যেখানে বন্ধন কোণের মান হবে 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এইভাবে আমরা যে 4টা যৌগের বা আয়নের গঠন দেখালাম সেটা হচ্ছে জটিল যৌগের গঠন। আমরা এইভাবে আরও অন্যান্য বেশ কিছু যৌগ আছে বা যৌগ মানে অ্যানায়ন বা ক্যাটায়ন আছে যেগুলো জটিল যৌগ বা জটিল আয়ন তৈরি করে, সেই জিনিসগুলোর গঠন বিন্যাসটা এইভাবে দেখাতে পারি।
তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বেস্ট অফ লাক।